প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম নাচল কেএম স্কুল নিয়ে তোমাদের সামনে আজ উপস্থিত হয়েছি এসএসসির দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে। আজকে আমরা তোমাদের সামনে সেট অফ ফাংশনের সেট নিয়ে কথা বলার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা ঝটপট খাতা কলম, ক্যালকুলেটর, রুল কম্পাস নিয়ে রেডি হও এবং আমাদের ক্লাসটি কে করে তোমার যে সমস্ত পাঠে অসুবিধা রয়েছে সে সমস্ত পাঠগুলোকে কমপ্লিট করে নাও। এবং আমাদের এই ভিডিও করার পরে যদি তোমাদের আরও কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের পেজ, আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের স্কুলের চ্যানেলের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করো, আমাদেরকে জানাও, আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে সেটের যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলতে চেষ্টা করব সেগুলো তোমরা দেখছো আমরা বোর্ডের ডান দিকে লিপিবদ্ধ করেছি। তোমরা অনেকেই পরিচিত এই বিষয়গুলোর সাথে। তো সেট প্রকাশের পদ্ধতি, সসীম ও অসীম সেট, ফাঁকা সেট, ভেনচিত্র, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট এবং পূরক সেট। এবং যদি সময় থাকে তাহলে আমরা তোমাদের কিছু উদাহরণ দিয়ে এই সমস্ত বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব শিক্ষার্থীবৃন্দ। তো শিক্ষার্থীবৃন্দ, চলো যাই, আমরা আজকের ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা সেট কিভাবে গঠিত হয়, সেট কাকে বলে, এগুলো নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করি। তোমরা দেখো, খেয়াল করে আমি এখানে 5টি সেটের উদাহরণ দিয়েছি। 1, 2, 3, 4, 5 এই 5টি সেটের উদাহরণ দিয়েছি। তোমরা খেয়াল করেছো কি না, যেগুলোকে আমরা সেট বলেছি তাদের প্রত্যেককেই ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ সেটকে ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে খেয়াল করে দেখো, আমরা একটা চিহ্ন ব্যবহার করেছি সেটের সামনে এবং পিছনে। এটাকে সেট চিহ্ন বলা হয়। কীরকম? এটাকে বলা হয় সেট চিহ্ন। কেউ কেউ এটাকে বাঁকা বন্ধনী, কেউ কেউ এটাকে দ্বিতীয় বন্ধনীও বলে থাকে। তোমাদের ইচ্ছা মতো তোমরা এটাকে বলতে পারো। অর্থাৎ সেটের ক্ষেত্রে এটা ব্যবহার হলেই সেট চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো তোমরা খেয়াল করো, এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টি ক্রমিক সংখ্যা নিয়েছি। তাহলে এই যে 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6 এগুলোকে বলা হয় সেটের উপাদান। তো 1 উপাদান এ, এটাকে উপাদান চিহ্ন বা ইপসাইলিন বলা হয়ে থাকে তোমরা, বা বিলংস টু বলা হয়ে থাকে। তোমরা যে কোনো খুশি একটা বলতে পারো। তারপরে 2 উপাদান এ, 3 উপাদান এ, 4 উপাদান এ, এভাবে ... 6 উপাদান এ। কিন্তু দেখো 7 নট উপাদান এ, অর্থাৎ 7 কিন্তু এর উপাদান নয়। অর্থাৎ একটি সেটের অনেকগুলো সংখ্যা দ্বারা একটা সেটকে প্রকাশ করা যায়। সেটের অনেকগুলো উপাদান নেওয়া যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা। তার মধ্যে আমরা যে কয়টি উপাদানকে তাৎক্ষণিক ব্যবহার করব তাকে সেটের ওই মুহূর্তের উপাদান বলবো। তাহলে আমরা এটা বলতে পারি ক্রমিক সংখ্যার সেট। কি বলতে পারি? ক্রমিক সংখ্যার সেট বা স্বাভাবিক সংখ্যার সেট। এবার বি কে আমরা বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, বি কে বলতে হবে, দেখো 2, 4, 6, 8, 10। তাহলে কি? জোড় সংখ্যার সেট। সি কে বলতে পারি আমরা বিজোড় সংখ্যার সেট। ডি কে বলতে পারি আমরা অমূলদ সংখ্যার সেট। এবার আমরা ই কে বলতে পারি ইংরেজি বর্ণমালার সেট।
যদি আমরা ডট ডট দিই তাহলে আরও ভালো। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা সেটকে এবং ইংরেজি স্মল লেটার দ্বারা সেটের উপাদানকে বোঝানো হয়েছে। তো শিক্ষার্থী বিন্দু তোমরা খেয়াল করে দেখো, এ সেটের উপাদান কয়টি? 6টি। এ সেটের উপাদান, এ সেটের উপাদান কতটি? 6টি। বি সেটের উপাদান কত? 1 2 3 4 5টি। এবার শিক্ষার্থীবৃন্দ তোমরা ই সেটের উপাদান কতটি? কতটি? 4টি। ই সেটের উপাদান 4টি। তো আমরা সেটকে ইংরেজি বর্ণমালা দ্বারা, সেটের উপাদানকে স্মল লেটার দ্বারা, এইভাবে আমরা মূলদ সংখ্যার, অমূলদ সংখ্যার ইত্যাদি সংখ্যার সেট, অর্থাৎ পৃথিবীতে যতগুলো জিনিস রয়েছে তাদের সুনির্ধারিত সংগ্রহকেই আমরা সেট বলবো। তাহলে আমরা যে কোনো জিনিসকে এভাবে এই প্রক্রিয়া যথাযথ অনুসরণ করে কি বলতে পারি? সেট বলতে পারি। এভাবে তোমরা, আমি এখানে সংখ্যার সেট নিয়েছি, এবারে বাস্তব জগতে অনেক ক্ষেত্রে অনেক কিছু রয়েছে। যেমন ধরো তুমি বলতে পারো গরুর সেট, অর্থাৎ তুমি 10টা গরু নিয়ে একত্রে করে বলতে পারো গরুর সেট। হাঁস মুরগি সেট বলতে পারো, অর্থাৎ তারপর তুমি বলতে পারো যে এমন হাঁসগুলো বলতে পারো যেগুলো সবই সাদা কালারের। তারপর তুমি আমের সেট বলতে পারো। অর্থাৎ এই পৃথিবীতে যত কিছু রয়েছে তাদেরকে যদি তুমি সুনির্ধারিত কিছু নিয়মে সংগ্রহ করে প্রকাশ করো তাহলে তাকে আমরা সেট বলে থাকি। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা, এবার আমি এখানে জি একটা সেট 2 5 6 9 10 এই সেটগুলোর উপাদান কতটি আর জি এর উপাদান কত, উপাদান কয়টি, 11 জি এর উপাদান কি না। তোমরা এটির উত্তর খুঁজতে চেষ্টা করো, ততক্ষণে আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। তো এবার আমরা তোমাদের সামনে সেট প্রকাশের যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতি নিয়ে কথা বলতে চেষ্টা করছি। শিক্ষার্থীবৃন্দ, সেটকে প্রকাশ করা হয় দুটি পদ্ধতিতে। কটি পদ্ধতিতে? দুটি পদ্ধতি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, অর্থাৎ রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড বলা হয়। আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, অর্থাৎ সেট বিল্ডার মেথডস। তো আমরা কিন্তু অষ্টম শ্রেণীতে এ সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে এসেছি শিক্ষার্থীবৃন্দ। সেই ধারণাটাকে তোমাদের আরও পাকাপোক্ত করার জন্য আজকে তোমাদের সামনে আমি এই সমস্ত আলোচনা করার চেষ্টা করছি। তো চলো খেয়াল করি শিক্ষার্থীবৃন্দ, এইখানে আমি একটি উদাহরণ দিয়েছি। এ কে আমরা -9 -6 -3 0 3 6 9, অর্থাৎ তোমরা খেয়াল করে দেখো এই এ সেটটি এমন একটি সেট যার কয়টি উপাদান আছে আমরা কিন্তু বলতে পারছি। এর কয়টি উপাদান রয়েছে শিক্ষার্থীবৃন্দ? 1 2 3 4 5 6 7, অর্থাৎ এ এর উপাদান কতটি? এ এর উপাদান কতটি? 7টি। এ এর উপাদান 7টি। তাহলে তালিকা পদ্ধতির উপাদান কতটি সেটা আমরা বলতে পারবো, দেখেই বলতে পারবো। অর্থাৎ কোনো কিছু না করে, অর্থাৎ শুধুমাত্র কাউন্ট করে আমরা বলে দিতে পারবো যে তালিকা পদ্ধতির উপাদান কত, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা কতটি তা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। যে সেটের উপাদান কতটি হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, তাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতির সেট বলবো। আর এখানে তোমরা খেয়াল করে দেখো, বি বলা হয়েছে এখানে এক্স যেন বা সাচ দ্যাট, তোমরা এটাকে সাচ দ্যাটও বলতে পারো বা এরূপ যেন বলতে পারো বা যেনও বলতে পারো। এক্সকে কি বলা হয়েছে? 7 এর গুণিতক। অর্থাৎ খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো এক্স বা ওয়াই বা জেড, অর্থাৎ কোনো চলকের আগমন ঘটানো হয় না, কিন্তু এইখানে একটি চলক ব্যবহার করা হয়েছে। চলকটা কি? এক্স। এখন সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের চলক কাকে বলে এটা নিশ্চয়ই তোমরা জানো। যেহেতু চলক কাকে বলে এটা জানো, অর্থাৎ এইখানে চলক নিয়ে আমাদের কথা বলার কোনো প্রয়োজন আমি ফিল করছি না। তাহলে এক্স একটি চলক
এই চলকটার চরিত্রটা কেমন বা গুণাগুণটা কেমন বা বৈশিষ্ট্যটা কেমন বলা হয়েছে কি 7 এর গুণিতক, 7 এর গুণিতক, এবং একটি রেঞ্জ দেওয়া হয়েছে কি যে এমন গুণিতকগুলো যেটা 0-এর চাইতে বড় আর 28 এর সমান অথবা 28 যেতে ছোট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা কি এখানে খুব সহজেই এই বি সেটের উপাদানের সংখ্যা কতটি এটা দেখতে পাচ্ছ? না, নিশ্চয় দেখতে পাচ্ছ না। যেহেতু দেখতে পাচ্ছ না, যার কারণে আমরা বলতেই পারি যে যে সকল সেটের উপাদান সংখ্যা কতটি তা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, চলকের উল্লেখ থাকবে, একটা স্ট্রাকচারাল ফ্রেম থাকবে, তাকে আমরা কি বলবো? সেটের গঠন বা সেট বিল্ডার মেথডস বলে থাকি। তো আমরা যদি এবার খেয়াল করি, আমাদেরকে যদি উদাহরণ দিতে বলা হয়, তাহলে তোমরা যে কোনো একটি কি তালিকা পদ্ধতির উদাহরণ দিতে পারো, এমনভাবে দিবা যেইখানে তোমার কি রয়েছে, উপাদানগুলো নির্ধারিত রয়েছে। যেমন আমরা বলতে পারি বি সমান 1 2 3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, এখানে কিন্তু বি এর উপাদান কতটি? 3টি, এবং সুনির্দিষ্টভাবেই উল্লেখ করা হয়েছে। কিন্তু আমরা যদি এখানে ডি ধরি, ধরো কি ধরি, এক্স, যেন এক্স বিজোড় সংখ্যা 1 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 3। খেয়াল করে দেখো, এক্সটাকে আমরা কি বলেছি? অর্থাৎ এই সেটটাকে একটা চলকের মাধ্যমে আমরা প্রকাশ করতে চেষ্টা করেছি, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো চলক ব্যবহার করি। অর্থাৎ আমরা বলতে পারি তালিকা পদ্ধতিতে কোনো চলকের ব্যবহার করা হয় না, কিন্তু সেট বিল্ডার পদ্ধতিতে একটি চলকের ব্যবহার করা হয়, এবং চলকটার একটি বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্য কি? বিজোড় সংখ্যা। এখানে বলা হয়েছে কি? বিজোড় সংখ্যা। অর্থাৎ আমার এই পৃথিবীতে অনেকগুলো সংখ্যা রয়েছে, জোড় সংখ্যা রয়েছে, বিজোড় সংখ্যা রয়েছে, ক্রমিক সংখ্যা রয়েছে, পূর্ণ সংখ্যা রয়েছে, ইত্যাদি ইত্যাদি সংখ্যা যেহেতু রয়েছে, ওই সংখ্যাগুলোর মধ্য থেকে আমাকে এখানে বলা হয়েছে যে এমনভাবে এক্সকে তুমি বর্ণনা করো যে এক্স হবে অবশ্যই কি? বিজোড় সংখ্যা। তার মানে এখানে এক্স যে চলক, তার শর্তটাকে একেবারে নির্ধারিত বা নির্দিষ্ট করে বলা হয়েছে। যেহেতু নির্দিষ্ট করে বলা হয়েছে, তারপরে এই সেটটার কিন্তু যদি আমি বিজোড় সংখ্যা বলতাম, শিক্ষার্থী বন্ধুরা, কেবলমাত্র বিজোড় সংখ্যা বলে দিতাম, তাহলে অনেক 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 উপাদান আসতো। যেহেতু অনেক অনেক উপাদান আসার কথা, যার কারণে আমরা এটার একটা রেঞ্জ দিয়ে দিয়েছি। রেঞ্জটা কি? যে 1-এর চাইতে বড় আর 3-র চাইতে ছোট। এবার তোমরা বলো, 1-এর চাইতে বড় আর 3-র চাইতে ছোট বিজোড় সংখ্যা কি আছে? কিন্তু যদি স্বাভাবিক সংখ্যা বলতো, তাহলে সংখ্যা ছিল 1 এবং 3-র মাঝে একটি সংখ্যা 2 ছিল। কিন্তু যেহেতু বিজোড় সংখ্যা বলেছে, তাহলে সেটাকে আমরা কোনো সেট কি উপাদান নাই, তাহলে এটা আমরা ফাঁকা সেট। দেখো, এটাকে আমরা ফাঁকা সেট হিসাবে চিহ্নিত করতে পারছি কি আলোচনার প্রেক্ষিতে। কিন্তু যখন আমাদেরকে বলা হবে যে সি একটি সেট, দেখে আমরা বলতে পারবো যে এই সেটের কোনো উপাদান নাই, যেহেতু এটা ফাঁকা সেট। কিন্তু এই সেটের মনে হচ্ছে কি উপাদান আছে, আমাদেরকে ভেবে চিনতে এরকম। তাহলে এই ধরনের যে সেটের উপাদান সুনির্ধারিত আছে তাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি সেট। আর যে সেটটা সুনির্ধারিত কতটি উপাদান হবে তা উল্লেখ না থাকে, তাকে আমরা সেট গঠন পদ্ধতি বলে থাকি। তো শিক্ষার্থীবৃন্দু, তোমাদের পাঠ্য বইয়ে এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে। সেই উদাহরণের মধ্যে থেকে তোমরা তালিকা পদ্ধতির সেট এবং গঠন পদ্ধতির সেটগুলোকে আলাদা করতে চেষ্টা করে দেখো। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তালিকা পদ্ধতিকে কিভাবে গঠন পদ্ধতিতে রূপান্তর করব বা প্রকাশ করব, সেটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করছি। তোমরা প্রথম সেটটাতে খেয়াল করে দেখো, প্রথম সেটটাকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি এবং তার উপাদান সংখ্যা যে 6টি সেটি সুনির্ধারিত। অতএব এটা একটা কি? তালিকা পদ্ধতির সেট। আমাদেরকে যদি অনেক সময় প্রশ্ন করে, একটি সেট দিয়ে উল্লেখ করে দেয়, বলে যে এটি গঠন পদ্ধতিতে সেট প্রকাশ করা হয়েছে না তালিকা পদ্ধতিতে, ব্যাখ্যা করো, তাহলে আমরা ব্যাখ্যা করতে পারবো কিনা শিক্ষার্থীবৃন্দরা? এবার উপাদান এখানকার কতটি? 8টি। বি সেটের উপাদান 8টি, অতএব এটাও সুনির্ধারিত সেট উল্লেখ করা হয়েছে, অতএব এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা রয়েছে। আবার এখানে খেয়াল করে দেখো যে সি সেটের উপাদান সংখ্যা কত? 10টি, সেটাও কিন্তু সুনির্ধারিত উল্লেখ করা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার এটাকে আমরা কি করব? সেটের গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তো সেটের গঠন পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে আমাদেরকে 3টি রুলস অর্থাৎ নিয়ম মনে রাখতে হবে। 1 নাম্বার,
একটি চলক নিতে হবে। একটি চলক নিতে হবে। চলকের সাধারণ ধর্ম উল্লেখ থাকতে হবে বা উল্লেখ করতে হবে। উপাদান নির্ধারিত করার জন্য একটি রুলস উল্লেখ করতে হবে। তাহলে কয়টি বিষয়ের দিকে আমরা খেয়াল রাখবো শিক্ষার্থীবৃন্দ? 3টি বিষয়। অর্থাৎ সেটকে প্রকাশ করতে গেলে আমাদেরকে 3টি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে ওই সেটের উপাদানগুলোকে চলকের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নাম্বার, চলকটির একটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। অর্থাৎ একটি চলকের অনেকগুলো, অর্থাৎ সংখ্যার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে যে কোনো একটি বৈশিষ্ট্যকে উল্লেখ করতে হবে। তৃতীয় নম্বর, উপাদান নির্ধারিত করার জন্য অবশ্যই উপাদানটাকে নির্ধারিত করতে হবে এবং নির্ধারিত করার জন্য ওই চলকটির মধ্যে একটি রুলস অ্যাপ্লাই করতে হবে, রুলস প্রয়োগ করতে হবে, যাতে করে আমরা উপাদানটাকে কি করতে পারি, নির্ধারিত করে দিতে পারি। তো এবার খেয়াল করে দেখো, আমরা যদি এ সেট নিয়ে কথা বলি, এ সমান হচ্ছে কত তোমাদের উল্লেখ রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এটা 3 এর গুণিতক। কিভাবে বলতে পারি শিক্ষার্থীবৃন্দ? দেখো, -3 ভাগ 3 সমান কত? -1। এবার -6 ভাগ 3 সমান কত? -2। এবার -9 ভাগ 3 সমান কিন্তু -3। আবার 3 ভাগ 3 সমান কিন্তু 1। আবার 6 ভাগ 3 সমান কিন্তু 2। আবার 9 ভাগ 3 সমান কিন্তু 3। অর্থাৎ প্রতিটি উপাদানকে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, অতএব এটি অবশ্যই 3 এর কি? গুণিতক। তাহলে আমরা কি বলতে পারি শিক্ষার্থীবৃন্দরা? এ সমান হচ্ছে একটি চলক, আমরা x নিলাম, তোমরা x না নিয়ে y নিতে পারো, y না নিয়ে m নিতে পারো, m না নিয়ে p নিতে পারো। অর্থাৎ যে কোনো ইংরেজি বর্ণ দ্বারা তোমরা এটাকে প্রকাশ করতেই পারো, অর্থাৎ যেভাবে আমরা চলককে বিভিন্ন বর্ণ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এরূপ যেন, অর্থাৎ আমরা চলক নিলাম, এবার চলকটার বৈশিষ্ট্য বলবো আমরা। কি বৈশিষ্ট্যটা? 3 এর গুণিতক। 3 এর গুণিতক। এবার খেয়াল করে দেখো, 3 এর গুণিতক কিন্তু অনেক হয়। 3 এর গুণিতক কিন্তু অসংখ্য রয়েছে। সংখ্যা যেমন অসংখ্য, তেমন 3 এর গুণিতকও কিন্তু অসংখ্য। তাহলে আমরা কি করব? এই অসংখ্য উপাদানের মধ্য থেকে উপাদানকে নির্ধারিত করব। তাহলে নির্ধারিত করতে গেলে আমাদের কি করতে হবে? একটি রুলস প্রয়োগ করতে হবে। রুলসটা কি? যে -9 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 9। অর্থাৎ এই রুলসটা অ্যাপ্লাই করার কারণে আমরা আমাদের রেঞ্জটা হলো কি? -9 টু 9 এর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ -9 থেকে 9 এর মধ্যে যতগুলো 3 এর গুণিতক রয়েছে তার সেট হচ্ছে A। তার মানে আমরা উপাদানটা কি করলাম? এটা দিয়া নির্ধারিত করলাম। তাহলে আমাকে অবশ্যই একটি চলক নিতে হবে, চলকের ধর্ম কোন প্রকৃতি সেটা বর্ণনা করতে হবে, এবং ওই চলকের অনেকগুলো উপাদান আসতে পারে, সেই উপাদানকে সুনির্ধারিত করার জন্য আমাদেরকে একটি রুলস দিতে হবে। তাহলে এই 3টি বৈশিষ্ট্য দিয়ে আমরা একটা সেটের তালিকা পদ্ধতিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা এবার খেয়াল করে দেখো, বিটা যদি আমরা আলোচনা করি, বিকে যদি আমরা আলোচনা করি, বি হচ্ছে কি? দেখো 1 2 3, অর্থাৎ বি এর প্রথম উপাদানটা 1 আর লাস্ট উপাদানটা কত? 8। তাহলে এক্স কি? বি কি ক্রমিক সংখ্যা না? ক্রমিক সংখ্যা। তাহলে ক্রমিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে, ক্রমিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এরূপ যেন এক্স উপাদান এন, অর্থাৎ আমরা বলে দিলাম এই উপাদানগুলোকে এক্স দ্বারা প্রকাশ করলাম এবং এক্সের ধর্ম বললাম এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। এবার আমাকে রুলস দিতে হবে। যদি আমি এই পর্যন্ত রেখে দিই তাহলে আমাদের অনেক হতে পারে। তাহলে রুলস কি? এবং x ইজ লেস দ্যান ইকুয়াল টু 8। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি সামনে 1 দিলেন না কেন? যেহেতু স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে, তাহলে স্বাভাবিক সংখ্যার প্রথম উপাদানটা 1। তো এইভাবে আমরা একটি তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেটকে গঠন পদ্ধতিতে নিয়ে আসতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে যে সি সেট রয়েছে, সেই সি সেটটাকে তোমরা তালিকা পদ্ধতিতে যেহেতু রয়েছে, এটাকে তোমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করে দেখতে চেষ্টা করো।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সেটের যে তালিকা পদ্ধতি থেকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করেছিলাম, এবার গঠন পদ্ধতিকে কিভাবে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। যেহেতু কিছুক্ষণ আগেই আমরা সেটের গঠন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা সেটের গঠন পদ্ধতি সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান লাভ করেছো। সেই জ্ঞান থেকেই আমরা এটাকে এবার কী করবো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। খেয়াল করে দেখো, এ নাম্বার অর্থাৎ এ যে সেট প্রকাশ করেছি আমরা, সেই এ একটি চলক নিয়েছি আমরা। চলকটা উপাদানগুলোকে চলকের মাধ্যমে প্রকাশ করি, কি এক্স চলকের মাধ্যমে। এক্স চলকের সাধারণ বৈশিষ্ট্যটা কি, এন, অর্থাৎ এখানে এক্স উপাদান এন, অর্থাৎ এক্স সমান 1 2 3 4 5 6 7 8 ডট ডট। তার মানে আমরা কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র দুটি জিনিস উল্লেখ করতে পেরেছি। কি, এটাকে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করেছিলাম তার উপাদানগুলোকে, সেই উপাদানগুলো যে এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেটা খুঁজে বের করতে পেরেছি। এবার আরও একটি রুলস, যেটা কথাটা বলেছিলাম যে সেটের উপাদান নির্ধারিত করতে গেলে আমাদেরকে অবশ্যই একটি রুলস প্রয়োগ করতে হবে। সেই রুলসটা কি, যে যদি আমরা চলকের মানগুলোকে স্কোয়ার করি তাহলে সেটা 9-এর চাইতে ছোট হবে, এবং যদি কিউব করি তাহলে 130-এর চাইতে ছোট হবে। আর এটা হবে এক্স, যদি কি স্কোয়ার করি আমরা তাহলে 9-এর অপেক্ষা বড় হতে হবে, আর যদি আমরা কিউব করি তাহলে 130 অপেক্ষা ছোট হতে হবে। তো এটা বিভিন্ন পদ্ধতিতে করা যায় শিক্ষার্থীবৃন্দরা। আমরা তোমাদের সামনে খুব সহজ একটি পদ্ধতি যেটা আমরা উল্লেখ করতে চেষ্টা করব। তাহলে খেয়াল করে দেখো, দুটি অংশ রয়েছে, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 9, এটি একটি অংশ। এখানে একটি এবং চিহ্ন ব্যবহার করা হয়েছে, এবং হলে আমরা ইন্টারসেকশন ব্যবহার করতে পারি। তাহলে এক্স কিউব ইজ লেস দ্যান 130। দুটি অংশকে দুই ভাগে বিভক্ত করে নিলাম, এবং মধ্যখানে আমরা কি ইন্টারসেকশন ব্যবহার করলাম। এবার এই এক্সের পরিবর্তে আমরা 1 2 3 4 ইত্যাদি ব্যবহার করতে পারি। আমরা তোমাদের সামনে একটু উদাহরণ দিই। 1-এর উপর স্কোয়ার মানে 1, যেটা 9-এর চাইতে ছোট, তাহলে প্রযোজ্য নয়। 2-এর উপর স্কোয়ার মানে কত, 4, এটাও 9-এর চাইতে ছোট, এটা প্রযোজ্য নয়। যদি 3-এর উপর স্কোয়ার দিই তাহলে 9 হয়, এটা সমান হয়ে গেছে, এটাও প্রযোজ্য নয়। এবার যদি 4-এর উপর স্কোয়ার করি তাহলে 16, এটা প্রযোজ্য। তার মানে 4 থেকে আরম্ভ করে অসীম পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে 4 5 6 7 8 9 ডট ডট, এটা হচ্ছে এই অংশের ব্যাখ্যা। এবার যদি আমরা ইন্টারসেকশন ইউজ করি শিক্ষার্থীবৃন্দু, এবার যদি আমরা এক্স 1-এর উপর কিউব করি তাহলে 1, যেটা 130 অপেক্ষা ছোট, প্রযোজ্য। যদি 2-এর উপর কিউব করি তাহলে 8, যেটা 130 অপেক্ষা ছোট, এটাও প্রযোজ্য। যদি আমরা 3-এর উপর কিউব করি তাহলে কত হয়, 27, এটাও প্রযোজ্য। যদি আমরা 4-এর উপর কিউব করি তাহলে 64 হয়, এটাও প্রযোজ্য। যদি আমরা 5-এর উপর কিউব করি 125, এটাও প্রযোজ্য। এবার যদি 6-এর উপর কিউব করি তাহলে কিন্তু 130 অপেক্ষা বৃহত্তর হয়ে যায়, যার কারণে এটা প্রযোজ্য হবে না। তাহলে এর উপাদান কত পেলাম, 1 2 3 4 5, অর্থাৎ একটা পেলাম অসীম সেট, একটা পেলাম সসীম সেট। অর্থাৎ প্রথম অংশটুকু এই অংশের জন্য প্রযোজ্য, আর দ্বিতীয় অংশটুকু এই অংশের জন্য প্রযোজ্য। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটাকে অন্যভাবে করতে পারো, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই, তোমরা অন্যভাবে করলেও আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এবার উপাদানগুলো কমন খুঁজো। কি কি কমন, 4 আর 5, 4 আর 5, তাহলে কি হচ্ছে 4 আর 5, অর্থাৎ এখানে সেটটির কি আমরা বলেছিলাম উপাদান হবে এনই হয়েছে, আর স্কোয়ার করলে 9-এর চাইতে বড়, আর কিউব করলে 130-এর সাথে ছোট। অর্থাৎ এখানে দুটি রুলস অ্যাপ্লাই করা হয়েছিল, চলকের দুটি রুলস অ্যাপ্লাই করা হয়েছে, দুটি অংশতে দুটি রুলস। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বি সেটকে এইভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চেষ্টা করো। কিন্তু এবার আমরা তোমাদের সামনে অসীম সেট এবং সসীম সেট নিয়ে কথা বলার চেষ্টা করি। প্রথমে দেখো, আমরা এ সেটের উদাহরণ দিয়েছি, যে সেটের উপাদান সংখ্যা কত আমরা এটা কিন্তু জানি না, এবং আমরা কিন্তু এটা গঠন পদ্ধতি না তালিকা পদ্ধতিতে, এটা অবশ্যই তালিকা পদ্ধতি। তাহলে যে সেটের উপাদান কতটি এটা আমরা দেখতে পাওয়ার পরেও বলতে পারবো না, অর্থাৎ এরকম ডট ডট চিহ্ন ব্যবহার করা হবে, সেই সেটকে আমরা বলবো অসীম সেট। এবার বি সেটটা হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ এই সেটের 5টি উপাদান এবং সীমাবদ্ধতা রয়েছে, অতএব এটাকে আমরা বলবো কি সসীম সেট। এটা হচ্ছে কি অসীম, আর এটা হচ্ছে কি সসীম সেট। এবার খেয়াল করো শিক্ষার্থীবৃন্দরা, সি এটা কিন্তু গঠন পদ্ধতি সেট,
তো এই গঠন পদ্ধতিতে আমরা কি বলেছি, এক্সকে মৌলিক সংখ্যা বলেছি। তাহলে মৌলিক সংখ্যা বলার পরেও আমরা বলেছি কোত্থেকে শুরু হবে, 2 থেকে, অর্থাৎ মৌলিক সংখ্যা 2 থেকে আরম্ভ হবে আর 30-র মধ্যে থাকবে। তাহলে এটা কোন ধরনের সেট, যেহেতু এর উপাদান সংখ্যা কি নির্ধারিত করা রয়েছে, অতএব এটা কি সসীম সেট, অতএব এটা সসীম সেট। এরপরে খেয়াল করে দেখো, এক্স এখানে আরেকটি চলক, এটাকে তালিকাবদ্ধ আমরা প্রকাশ করেছি, বলেছি বিজোড় সংখ্যা। তুমি কি শিক্ষার্থী বন্ধু এই বিজোড় সংখ্যা কতটি জানো? নিশ্চয় জানো না। তার মানে কি আমার যত খুশি আমি নিতে পারি, অর্থাৎ এখানে আমাকে রুলস প্রয়োগ করা নাই, যার কারণে এটাকে আমরা বলবো কি অসীম সেট। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের প্রথমেই 1 নম্বর এবং 2 নম্বর উদাহরণে কিছু অঙ্ক রয়েছে, যেই অঙ্কগুলোকে তোমরা দেখো এবং ওইখান থেকে তুমি আলাদা করার চেষ্টা করো কোনটা সসীম সেট এবং কোনটা অসীম সেট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের সামনে ফাঁকা সেট এবং বেঞ্চিত্র নিয়ে আমরা একটু আলোচনা করি। তো ফাঁকা সেট বলতে যে সকল সেটের এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো সেট নিয়ে কথা বলেছি তাদের প্রত্যেকেরই কী ছিল, উপাদান ছিল। এবার এমন একটি সেট তোমাদের সামনে উপস্থিত করার চেষ্টা করেছি আমরা, যেখানে ওই সেটের কোনো উপাদান থাকবে না, অর্থাৎ শুধুমাত্র এইখানে দেখো এর মধ্যে কোনো উপাদান রয়েছে না, এর মধ্যে কোনো উপাদান নাই। তাহলে এটা অথবা এরকম ওয়ারি, এটাকে কি বলা হয়, ওয়ারি চিহ্ন। শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো, এ সমান কিন্তু এইরকম প্রকাশ করা যাবে না, এরকম প্রকাশ করা যাবে না। এটাও কিন্তু ফাঁকা সেট নয়, এটা কি হচ্ছে তোমার ফাই, গ্রিক লেটার, এটাকে ফাই বলা হয়, ফাই এর সেট, এটা হচ্ছে ফাই এর সেট। অর্থাৎ এর উপাদান কত, এর উপাদান হচ্ছে 1, কিন্তু এর উপাদান কত নাই, 0, এর উপাদান 0, এটার উপাদান 0। অতএব এরকম জিনিসকে আমরা ফাঁকা সেট বলতে পারবো না, অর্থাৎ যে সেটের কোনোভাবেই কোনো উপাদানই থাকবে না, এরকম যদি হয় তাহলে তাকে আমরা বলবো ফাঁকা সেট। এবার দেখো, এটা হচ্ছে বি, আমরা তোমাদের সামনে একটু উপস্থাপন করেছি এক্স চলকের মাধ্যমে, যার সাধারণ ধর্ম হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এবং 5 অপেক্ষা বড় আর 6 অপেক্ষা ছোট। তো শিক্ষার্থীবিন্দু 5 অপেক্ষা বড় আর 6 অপেক্ষা ছোট কোনো উপাদান রয়েছে কি, কোনো উপাদান নাই। তাহলে এটাকেও আমরা কি বলতে পারি, ফাঁকা সেট বলতে পারি। তাহলে গঠন পদ্ধতি থেকেও আমরা ফাঁকা সেট নির্ণয় করতে সক্ষম হব, আবার তালিকা পদ্ধতি থেকেও ফাঁকা সেট নির্ণয় করতে চেষ্টা করব। এবার আমরা ভেন চিত্র, জন ভেন বিজ্ঞানী একজন, যিনি জর্জ ক্যান্টরের যে প্রস্তাবিত অসীম সংখ্যার অসীম সেটের যে ধারণা, সেই ধারণাকে তিনি কি করেছিলেন, নতুন একটি জ্যামিতিক চিত্রের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করে সেটাকে আরও সমৃদ্ধ করতে চেষ্টা করেছেন। তো তার নাম অনুসারে, জন ভেনের নাম অনুসারে এইটাকে বলা হয় ভেন চিত্র, অর্থাৎ জ্যামিতিক বিভিন্ন চিত্রের মাধ্যমে প্রকাশ। সাধারণত 3টি চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করে থাকি। একটা হচ্ছে কি আয়তাকার চিহ্ন, এটা দ্বারা সার্বিক সেট প্রকাশ করা হয়, কি সার্বিক সেট। নিশ্চয় তোমরা অষ্টম শ্রেণীতে সার্বিক সেটকে ইউ আকৃতির একটি চিহ্ন দ্বারা কি করেছো, প্রকাশ করে এসছো, একদিকে একটু মোটা একদিকে একটু চিকন, কিন্তু আমরা সাধারণত এটাকে ইউ বলে থাকি প্রচলিতভাবে। বৃত্ত অথবা ত্রিভুজ, বৃত্ত অথবা ত্রিভুজ দ্বারা ভিন্ন ভিন্ন কি ভিন্ন ভিন্ন সেট প্রকাশ করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এদিকে অফ করি। এবার যদি তোমাদেরকে বলে এই চিত্রটা থেকে যে সার্বিক সেট কত, তার মানে এই আয়তকার চিহ্নের মধ্যে যতগুলো উপাদান রয়েছে সবগুলো উপাদান হচ্ছে কি সার্বিক সেট। তাহলে কি 1, 2, 3, 4, 5, 6। এবার তোমরা বলো এই সার্বিক সেটটা সসীম সেট না অসীম সেট? যেহেতু এর উপাদান সংখ্যা নির্ধারিত এবং সীমাবদ্ধতা রয়েছে, অতএব এটা কি সসীম সেট। এবার দেখো এ, তাহলে এই যে এ বৃত্তের মধ্যে যতগুলো উপাদান রয়েছে সেটা বি বৃত্তের ভিতরে থাকতে পারে, তবে অবশ্যই এ বি এর মধ্যে কমনও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। তবে এর মাঝে কোনটা আছে, 1 রয়েছে, 3 রয়েছে এর মাঝে, আবার 2 রয়েছে এ এবং বি এর মাঝেও। তাহলে আমরা কি বলতে পারি 1, 2, 3। তাহলে কিছুক্ষণ আগে আমরা এইভাবে প্রকাশ করছিলাম, এবার আমরা কি করেছি, অত প্রকাশ না করে সংক্ষেপে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। এবার বি কত হবে, 2, 4 আর 5, 6 কোনো সেটেরই, অর্থাৎ সার্বিক সেটের উপাদান, কিন্তু এ এবং বি এর উপাদান নয়। তাহলে আমরা বলতে পারি এ উপাদান 1, 2, 3,
বি উপাদান 2 3 2 4 5 আর 6 হচ্ছে উপাদান কি এ ইউ, কিন্তু নট উপাদান এ এবং বি। অতএব আমরা এইভাবে জ্যামিতিক চিত্রের মাধ্যমে যে প্রকাশ সেটাকে আমরা কি বলতে পারি, ভেন চিত্র বলে থাকতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা আরেকটি তোমাদের সামনে আমি এইখান থেকে তোমরা ইউ, এইখান থেকে তোমরা এ আর বি নির্ণয় করতে চেষ্টা করো। তো এবার তোমাদের সামনে আমরা উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে কথা বলতে চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি সেট থেকে, একটি নির্ধারিত সেট থেকে যতগুলো সেট গঠন করা সম্ভব, একটি নির্ধারিত সেট থেকে যতগুলো সেট নির্ণয় করা সম্ভব, অর্থাৎ পি হতে বা পি থেকে যতগুলো সেট নির্ণয় করা যায় তাই উপসেট। পি থেকে যতগুলো, অর্থাৎ এখানে পি একটি সেট উদাহরণ দিয়েছি আমরা এবিসি, এইখান থেকে আমরা যতগুলো কি করতে পারি, সেট নির্ণয় করতে পারবো, তাকে বলা হবে ওই সেটের উপসেট। এবার উপসেট নির্ণয়ের কিন্তু সূত্র রয়েছে। উপসেট নির্ণয়ের সূত্র 2 টু দি পাওয়ার n। n হচ্ছে উপাদান, সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদানের সংখ্যা, অর্থাৎ এই সেটের উপাদান কত, অর্থাৎ পি এর উপসেট কি 2, আর সেট পি এর উপাদান কত 3, তাহলে কত 2 এর উপর 3 হলে 8, অর্থাৎ পি এর উপসেট হবে কত 8টি, পি এর উপসেট হবে কতটি 8টি। অনুরূপভাবে যদি আমরা এখানে ডি সমান 1 2 3 4 ডি শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ডি এর উপসেট কতটি হবে তা নির্ণয় করার জন্য আমরা সূত্র প্রয়োগ করব 2 টু দি পাওয়ার n। তাহলে 2 তো 2ই, আবার n এর মান কত এখানে 1 2 3 4, অর্থাৎ 4টি উপাদান রয়েছে তাই 4। তোমরা ফের আবার এরকম বলো না যে সর্বশেষে 4 রয়েছে তাই 4, এটা না, যতটি উপাদান রয়েছে তত, তাহলে কতই 16টি, অর্থাৎ ডি সেটের উপসেট সংখ্যা হবে 16টি। তো চলো যাই আমরা এবার দেখি উপসেট কিভাবে নির্ণয় করতে পারি আমরা। একটা কথা প্রথমেই বলে রাখি, ফাঁকা হচ্ছে যে কোনো সেটের উপসেট, এবং যে সেটটি নিয়ে আমরা কথা বলবো ও সেটটি নিজেও তার একটি উপসেট। তাহলে দুটো আমরা পেয়ে গেলাম, ফাঁকা পি এর উপসেট আর পি ও পি এর উপসেট, অর্থাৎ ফাঁকা হচ্ছে এই পি এর উপসেট আর পি নিজেই হচ্ছে পি এর উপসেট। তাহলে আমরা নিয়ে নিই, ফাঁকা ওয়ারি নিলাম আর ওকে নিজেকেই নিলাম, কত এ বি আর সি নিলাম। এবার শিক্ষার্থীবৃন্দ একটা একটা করে আমরা উপাদানগুলোকে নিয়ে সেট গঠন করতে চেষ্টা করব। প্রথমে একটা, তার মানে প্রথমে কত এ, তারপরে কত বি, তারপরে কত সি। এবার দুটো করে নেব, কত এ বি, এ আর বি, তারপর একটা একটা করে নিয়ে ফেলো, এ দিয়ে নাও, এর সাথে কত সি দেওয়া যাবে, এর সাথে সি দেওয়া যাবে, তারপর কত বিসি দেওয়া যাবে, বি আর সি দেওয়া যাবে। শিক্ষার্থীবৃন্দু, বিসি আমরা দিয়েছি, তোমরা আবার কেউ ভুল করে যদি সিবি দাও, তো বিসি দ্বারা যে সেট প্রকাশ করে সিবি দ্বারাও সেই সেট প্রকাশ করে, অর্থাৎ একদিক থেকে নিলেই হবে। একই উপাদানের ক্রম যদি চেঞ্জ হয় তাহলে সেটের মানের কোনো পরিবর্তন হয় না। এবার গুণে দেখো কয়টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। তার মানে কি, যে কোনো সেটের উপসেটের যে সূত্র সেটা 2n-কে সমর্থন করে, উপরের সেটের যে সংখ্যা সেটা 2n-কে সমর্থন করে। তাহলে যে কোনো সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n এর সূত্রকে কি করে, সমর্থন করে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সামনে এরকম প্রশ্ন হতে পারে, এরকম একটা পি সেট বা এ সেট বা বি সেট তোমাদের সামনে দিতে পারে, দিয়ে বলে দিতে পারে যে দেখাও যে পি এর উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n এর সূত্রকে সমর্থন করে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n-কে ব্যবহার করলে যত মান বেরিয়ে আসবে
এই উপসেটটার সেটটার উপসেট নির্ণয় করলেও ততটিই হবে। তো এবার আমরা প্রকৃত উপসেট নিয়ে কথা বলবো। প্রকৃত উপসেট, তো প্রকৃত উপসেট হচ্ছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। প্রকৃত উপসেট হচ্ছে যে পি থেকে আমরা কয়টি সেট করলাম, পি থেকে কতটি, 8টি বানালাম, কত ফাঁকা বানালাম, তারপরে এ আর বি আর সি পাইলাম, তারপর এ পাইলাম, তারপর বি পেলাম, তারপর সি পেলাম, তারপর এ আর বি পেলাম, তারপর এ আর সি পেলাম, তারপর বি আর সি পেয়েছি। অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এতটি প্রকৃত না উপসেট পেলাম। তাহলে এতটি কি পেলাম, উপসেট পেলাম। এবার এইখান থেকে আমরা প্রকৃত উপসেট খুঁজব। প্রকৃত উপসেট, প্রথমে আমাদেরকে প্রকৃত উপসেটের সংজ্ঞাটা জানতে হবে। অর্থাৎ একটি সেট থেকে অনেকগুলো সেট প্রস্তুত করা যায় বা গঠন করা যায়। তা কিভাবে যায় সেটা আমরা দেখেছি, 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। যতগুলো সেট গঠন করা যায়, ওই সেটগুলোর মধ্যে যে সেটটা নিয়ে আমরা কথা বলছি, কোন সেট নিয়ে কথা বলছি, পি সেট নিয়ে কথা বলছি। কোন সেট নিয়ে, পি সেট নিয়ে কথা বলছি। ওই যে সেট নিয়ে কথা বলছি আর যেই সেটগুলো গঠন করলাম, সেই সেটগুলোতে ওই সেটের চাইতে কমপক্ষে একটি উপাদান কম থাকতে হবে। কমপক্ষে কি, তার মানে এখানে কয়টি উপাদান রয়েছে, উপাদান হচ্ছে কত, 3টি। তার মানে যার 3টি উপাদান রয়েছে সে প্রকৃত উপসেট না। তাই যার 2টি রয়েছে সেও প্রকৃত উপসেট, যে 1টি রয়েছে সেও প্রকৃত উপসেট, আর যার ফাঁকা সেও প্রকৃত উপসেট। তাহলে ফাঁকা হচ্ছে যে কোনো সেটের উপসেট অথবা প্রকৃত উপসেট, দুটোই বলা যায়। তাহলে এখানে দেখো, খেয়াল করো, এটা হচ্ছে কি, পি, এটার মান কত, পি। তার মানে এই পিটাই তার কি, প্রকৃত উপসেট না। এর উপাদান নাই, প্রকৃত উপসেট একটা, ওর চাইতে কম, এটাও ওর চাইতে কম, এটাও পি এর চাইতে কম, এটাও পি এর চাইতে কম, এটাও পি এর চাইতে ছোট, বিটাও এই বিসিটাও পি এর চাইতে ছোট। তাহলে যেগুলোতে আমরা দাগ দিয়েছি সেগুলো হচ্ছে প্রকৃত উপসেট। তার মানে কি, কয়টি এখানে উপসেট ছিল, কতটি উপসেট ছিল, 8টি। আর প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, তাহলে 2 এর উপর কিউব -1, তাহলে 8 - 1, তাহলে কত, 7। তাহলে আমাদের সামনে যদি প্রশ্ন হয় শিক্ষার্থীবৃন্দ যে পি এর প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n - 1 এর সূত্রকে সমর্থন করে কি না, তাহলে কি অবশ্যই সমর্থন করে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, প্রকৃত উপসেট নির্ণয় করতে পারি। তো এবার তোমরা ডি সমান কত, 1 2 3 4 দেওয়া রয়েছে, এই সেটটির প্রকৃত এবং উপসেট, প্রকৃত উপসেট এবং উপসেট নির্ণয় করতে চেষ্টা করে দেখো।